হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে সবচাইতে বেশি বোধহয় আমরা গণমাধ্যমে দেখে থাকি। আপনার যে আসন, যে সেখানে আপনার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। আপনি সবসময় খুব সহজ সরল ভাবে, খুবই সাধারণ একটা নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই। যাই হোক, এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন। তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে তো আমি বুঝি নাই, আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন, প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি। ঢাকা 10-এর মধ্যে মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 18-তেও খুঁজে পাচ্ছি। তো প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি, আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে, তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে। এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয়ে এসে জয়েন করে ওই পক্ষের, এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলা কোশ্চেন শুরু করে। এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয় এসেছে, এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার, আপনাকে এই প্রশ্নগুলো করছি। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোনো জায়গায় যুব দলের সন্ত্রাসী, কোথাও ছাত্র দলের সন্ত্রাসী। তো আমি গুলিস্তানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গুলিস্তানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি, রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি, আমার দিনে 500 টাকা ইনকাম হয়। আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো, টাকা কোথায়? তো আমার তো প্রত্যেকদিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায়। তো ঢাকা আর তো একটা ফুটপাত অথবা ব্যবসায়ীদের একটা হাব, যার জন্য হলো এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে, তারা আমার কাছে কথাগুলো বলা শুরু করলো। এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি, সবাই আমাকে মেসেজ দিয়েছিল যে শহীদ ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছিল ওইভাবে করতে হবে। এবং সেই জন্য আমি ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি, এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছে। দুঃখ দুর্দশা বলা শুরু করলো, কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে, কাকে কি করা হয়েছে। এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু করলাম। সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখা শুরু করলাম যে এখানে একজন কমিশনার ছিল যে সন্ত্রাসী কার্যক্রম করে শুরু করে তার জার্নি শুরু করেছে। এরপর আমি খোঁজ পাইলাম যে তাকে রেলের জায়গাটা কে দিয়েছিল, কে দখল করেছিল, কোন কোন জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল। তো মোটা দাগে যে জিনিসটা আমরা ভয়েস রেইজ করার চেষ্টা করেছি সেটা হলো বাংলাদেশের দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা অ্যাকচুয়ালি গুলিস্তান থেকে যে চাঁদাটা উঠে, অথবা আপনার যদি মোবাইল এবং মানিব্যাগ হারিয়ে যায়, যে টাকাটা হয় ওই টাকাটা তারেক রহমান পর্যন্ত যাচ্ছে। এটা হলো বিএনপির পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম। সো এটা যদি আমরা বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তায়নের যদি সিস্টেমটা চলে, আদৌ আমাদের কোনো যে আমরা গণ অভ্যুত্থানের পরে যে রাজনীতিটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের অধরা একটি স্বপ্ন থেকে যাবে। সেজন্য প্রথমত আমাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা ভাঙতে হবে। আপনি দেখেছেন মঞ্জুরুল আহসান মুন্সি, এটা টোটালি একজন সন্ত্রাসী লোক এবং ঋণ খেলাপি। তারপর আসলাম চৌধুরী ঋণ খেলাপি লোক, তাকে নমিনেশন দিয়েছে, এবং যারা নমিনেশন দিয়েছে মির্জা ফখরুল সাইন করেছে। উনি কি জানতো না উনি যে ঋণ খেলাপি? জানতো, তারপরেও তাকে দিয়েছে। দুইটা বিষয় থাকতে পারে, একটা হলো চাপে পড়ে দিয়েছে, তাহলে দলের কন্ট্রোল নাই। আর একটা বিষয় হলো যে না, উনিও ওইখান থেকে ভাগ পেয়েছে। যদি দলের কন্ট্রোল না থাকে, তাহলে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে আমরা অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের তাদের উপরে কন্ট্রোল নাই, তারাই আমাদেরকে চালিয়ে থাকে, আমরা রাজনীতি করি না, গুন্ডা মাস্তানরা হলো এই রাজনীতি দখল দিয়েছে। তো আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে, এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী চোর বাটপার ছ্যাচ্ছর যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে। যেটা আমরা আশা করি নাই যে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমান দেশে আসবে, একটা পরিবর্তনের সূচনা হবে। সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে, উনি বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন। কিন্তু পুরো জেনারেশন এটাতে আশাহত হলো। এবং আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে, পুরো দেশবাসীকে হতাশ করবে, এটা হলো একটা ফাফা বেলুন। কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম, প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে, ছুরি দিয়ে হলো পোচ মেরে চলে গেছে, এবং সেখানে আমাদের 4 জন আহত হয়েছে। আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি কি এটা আমাদের উপর হামলা করেছে। এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে অমুক বাজারে কে কে চাঁদাবাজি করছে, অমুক লাইন। তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে
যে কারো হলো কাঁচা বাজার, কারো হলো মাছ বাজার, কারো হলো গুলিস্তানের এই মার্কেট, কারো হলো এই আনারকলি মার্কেট, ঢাকা হাটে এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে। এবং এই চক্রটার যে টাকাগুলো উঠে থাকে এখানে হলো যুবদল, ছাত্রদল তাদেরকে দিয়ে থাকে, এই ধরনের রাজনীতিটা মেনটেন করে থাকে। আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মির্জা আব্বাসের বড় একটি অবদানের জায়গা, যেটা ঢাকা আট থেকে গিয়ে থাকে। এবং ঢাকা আট থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা। আমি ওই দিন মতিঝিলে গিয়েছি, তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি, ওইটা ক্লাবটা মোটামুটি ভালো। তো বললাম বাকি ক্লাবের কি অবস্থা, বললো যে যেখানে শিক্ষা অথবা মানুষের স্পোর্টস একটু আড্ডা দিবে, সোশ্যাল কানেক্টিভিটি, সেখানে হলো জুয়া ব্যবসা করে এবং এই জুয়ার ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে। এই সন্ত্রাসীদের দিয়ে কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয়, এই আমাকে বাঁচাতে হবে, এবং তারা এসে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয়, সন্ত্রাসী কার্যক্রম করে। এভাবেই হলো ঢাকা আটকে একটা সন্ত্রাসের রাজত্ব বানানো হয়েছে। এবং নট অনলি ঢাকা আট, পুরো বাংলাদেশকে এই ধরনের সন্ত্রাসী রাজত্বের জায়গা বানানো হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক, দল বল নিয়ে সদল বলে সবাই ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে। তো এটা আসলে বাংলাদেশে সম্ভব, এটা অন্য। আগে দেখেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি করে নিয়ে যায়, এখন হলো এখানে দল বল নিয়ে উইদাউট, আপনি ঠিক আছে আপনি আইটি সেক্টর দিয়ে সিস্টেম গড়লেন, কিন্তু যে অফিসার আছে সে তো পাসওয়ার্ড জানে, তার মাথায় গিয়ে ব্যাংকের মধ্যে পিস্তল ঠেকালেন, তাহলে তো সে পাসওয়ার্ড দিতে বাধ্য হবেই। তো এটা তো আসলে কোনো দেশ না, এমন দেশ তো আসলে আমরা চাই না। মুক্তিযুদ্ধে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এবং 90-এর যে ডেমোক্রেটিক একটি বাংলাদেশ, আর 24-এর যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, সর্বমিলিয়ে আমরা একটি মর্যাদাকর বাংলাদেশ চেয়েছিলাম। সেই আশাটা আমাদের আর আসলে এদের দ্বারা হবে না বলে আমরা মনে করি। তো আমাকে একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে দুইটা, একটা হলো যে এমনি তো তাদের চাঁদাবাজির অবস্থা খারাপ। আমি একটা সময় বলেছিলাম যে সর্বোচ্চ 80 থেকে 100 আসন পাবে টেনে টুনে। ওই সময় আমাকে অনেকে হাস্য রসাত্মক কথা বলেছিল, কিন্তু বাস্তবে তাই ঘটছে। আমরা যারা বাংলাদেশে আছি দেখতেছি যে মানুষ ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িপাল্লা, শাপলাগুলি স্লোগান দিয়ে আনন্দ। ঈদও এত ঢাকা ফাঁকা থাকে না, পুরো ঢাকা, আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে, পুরো ঢাকা ফাঁকা, মানুষ ভোট দিতে চলে গিয়েছে, আনন্দ উল্লাস। কিন্তু যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে, ভোট কেনা হচ্ছে, তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি যে বাস নিয়ে আপনারা রেডি থাকবেন। যেখানে ভোট কেন্দ্রে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদার ভোট ডাকাতি করতে আসবে, আমরা যেরকম গণ অভ্যুত্থানের পরে ডাকাত ঠেকিয়েছিলাম সেইভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন। তো আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা প্রস্তুত হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। একটু আগে দুইজন মা আমার সাথে দেখা করতে আসলো, একজনের ক্যান্সার, অর্থাৎ উনি অনেক অসুস্থ। তো উনি ঢাকা 8-এর ভোটার না, উনি ঢাকা 9-এর ভোটার। তো এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে, বলতেছে যে আমরা অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আরো অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে, বলল আমরা ধানের শীষ ব্যাস পরে শাপলাকলির মার্কায় ভোট দিতে যাব, কারণ আমরা যে ওইখানে কথা বলবো এই পরিস্থিতি রাখে নাই। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে। তো এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায়, তো সংসদ তো আসলে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের কোনো আখড়া না। সেটা হলো ভালো মানুষ যারা পলিসি মেক করবে, যারা আমাদের আইনগুলো তৈরি করবে। সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এখন নাই। আমরা দেখতেছি সব চোর বাটপার, মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে। এখন একটা লোক 2100 কোটি টাকা ঋণ খেলাপি এবং সে যায় ইলেকশন করতেছে। সে যদি ইলেকশন করে তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না, মানুষকে টাকা পয়সা সব দিয়ে। মানুষ অনেক সচেতন হয়েছে, এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে, এবং তারা অনেক কুচ্চা রটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছেন। তো তাহলে তারা ফাইট করুক, কথা বলুক, ভিজিবল এভিডেন্স আনুক, কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা। প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন। একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদাবাজদের সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে। এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা, মানুষ মুখ খোলা শুরু করেছে। আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের। হাসিনার তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে, তাদের আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না, এবং মানুষের হাতে চরম দোলাই খাবে। যেভাবে চোর বাটপার গুলিস্তানে কেউ যদি ধরতে পারে আচ্ছা মতন যেভাবে কেলায় ধুলা দেয়, ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রেখে এভাবে ধুনা দিবে। যে আজকে অলরেডি আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি,
ঢাকাতেই। তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পাটোয়ারি। আপনি ইলিয়াস ভাই, আরেকটা বিষয় অ্যাড করার ছিল, জি ইফ ইউ অ্যালাউ মি। আমি আজকে যেটা বুঝলাম, আমাদের 110টা কেন্দ্র আছে ঢাকা 8-এ, অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে, 300-400 করে লোকের প্রিপারেশন নিচ্ছে, এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি আমি 100 করে স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার হলো 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের প্রয়োজন হয়। তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি করতে পারবো না। জন্য আমি ঢাকা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন, নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, আপনার মা বাবার জন্য, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। আমরা ফাইট করে যাচ্ছি, সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে। এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনি চলে যান। আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে, আমরা বলছি। পাটোয়ারি, তোমার ভূমিধ্বজ বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বজ বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বজ বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বজ বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেল, ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবার জন্য দোয়া রাখলো। আর তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। জি দাদা, আমরা আলোচনায় যাব। এর মাঝে মাঝে আমরা হয়তো বিভিন্ন আসনের থেকে 2-1 প্রার্থীকে আমরা যুক্ত করতে পারি, আমি কয়েকজনকে বলে রেখেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয়, আমার জায়গাটা পরিষ্কার করি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আপনারা দেখছেন, আমি এবং পিনাকি দাদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছি। এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি, কারোর বিরুদ্ধে কাজ করতে চেয়েছি, আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। আমরা বোধহয় জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি, আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি। তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম, সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামী দিতে পারতো না। তো যেই কারণে আমরা আওয়ামী লীগের আমলে বলতো তারেক রহমানের টাকা খেয়ে, রাইট। তো আমাদের যে টাকা পয়সা আমরা তারেক রহমানের কাছ থেকে আগে নিয়েছি, সেগুলো ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতীয় উপকৃত হতো। তো এইসব অভিযোগগুলো অনেক আগে থেকেই আমরা শুনছি। আমরা আসলে কোনো পক্ষ নিইনি, আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। এবং এখানে আমি আমার জায়গাটা পরিষ্কার করি, দাদার কথা বলবে। কারণ আমি এইভাবে সরাসরি কখনোই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না। আমি গতকালকে প্রথম সরাসরি আমার 15 মিনিটসের একটা প্রোগ্রাম করেছি, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছি। কেন চেয়েছি? প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল, সারা দেশের মানুষেরই ছিল। এবং ওনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি, সেখানে মার্জিত, ভদ্র, ইনফরমেটিভ, তারপরে একটা স্বপ্ন উনি আমাদেরকে দেখিয়েছিলেন। প্রথমে আমি ধাক্কা খেয়েছি যেদিন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। আসলে ওনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেকদিন আগে উনি মারা গিয়েছেন। প্রায় আমি মনে গুনেছিলাম যে প্রায় 17-18 দিন আগে উনি মারা গিয়েছিল। এবং এটা ওনার যে দায়িত্বরত ডাক্তার, তিনি নিজে, এবং বিএনপি পন্থী ডাক্তার, তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন। তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না, যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার। উনি ঠিক আছে, মেডিকেল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, কিন্তু উনি তো মানে মৃত্যু পথযাত্রী, উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন। এটা তো সত্যি কথা। যদি এটা সত্যি হয়, তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারেক রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না। এটা তো উনি জানতেন, ডাক্তাররা এইটুকু তো বলেছে ওনাকে।
উনি লন্ডন থেকে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায়, এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে। উনি অনেক উনি ইয়েতে ছিলেন, আপনার কি বলে, নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন, আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয়নি। আচ্ছা, তারপরেও যাই হোক, উনি যে জনসভাটাতে গেলেন, এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করা? উনি তো জানতেন ওনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন, যদি মারা নাও যায়, উনি ধরে নিলাম এটা, কিন্তু একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন। এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব, সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি জানি না। তারেক রহমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না, কারণ তারেক রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন। আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনার যেহেতু সুযোগ পান নাই, ওনাকে নিয়ে একদম 100% বলারও সুযোগ নাই, কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে সামনের যেই দেশটা আসলে বিএনপির হাতে যদি যায়, এই দেশটা নিরাপদ থাকবে না। যে কারণে আমি আর কি সরাসরি একেবারে আপনাদের এই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়টা বলতে চাই, অনেক মানুষ সারাদিন ফেসবুকে, তারপরে ইমেল, নানান ভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এর জমির সমস্যা, ওর জমি দখল করে নিয়ে গেছে, আর বাড়ি করতে গিয়েছে, সে বাড়ি করতে যাওয়ার পরে রড নিতে হবে, সিমেন্ট নিতে হবে, বালু নিতে হবে, না হলে মারধর, হঠাৎ করে রাতের বেলা এসে জমি দখল করে। এই গত ঈদের দিন গরু কিনেছে, সে কুরবানিটাও দিতে পারে নাই, সকালবেলা তার বাড়ি দখল মিরপুরের মতো জায়গায়। তো এই যে পরিস্থিতিগুলো, আপনি একটা অফিসে গিয়ে আপনাকে ঘুষ দিতে হয়, আপনি একটা পাসপোর্ট করবেন ঘুষ দিতে, আপনি থানায় যাবেন পুলিশের কাছে। আমি বাংলাদেশের মানুষকে অন্তত আশ্বস্ত করছি, এখানে লুকোচুরির কিছু না, একটা পক্ষ তো নিয়েছি, যেই পক্ষ নিয়েছি সেই পক্ষের কাছে আপনাদের এই দাবি, এই সমস্যার যদি সমাধান করতে না পারি, সেদিন আবার সেখান থেকে বের হয়ে আসব। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে নির্বাচন সামনে, আপনাদের সামনে যে সুযোগ, আমি কালকে ট্রেনের মধ্যে দেখছিলাম, দাদা হয়তো সেই ফুটেজগুলো দেখেছেন, যে ট্রেনের ভেতরে মানুষ দাঁড়িপাল্লার মিছিল করতে করতে বাড়িতে যাচ্ছেন। এই যে এক বিপ্লব, এই বিপ্লবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সত্য ন্যায়ের পক্ষে, সৎ শাসকদের পক্ষে রায় দেবেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন। দাদা, আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আপনার অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক ছিল, আপনার সাথেও নিশ্চয়ই তারেক রহমানের সরাসরি কথা হয়েছে। আপনি হঠাৎ করে এই বিএনপি থেকে এত 180 ডিগ্রি সরে আসলেন কেন? প্রথম বিষয়টা হচ্ছে যে বিএনপির সাথে আমার যে রাজনীতির অ্যালাইনমেন্ট, সেটা না থাকা, মানে যে কোনো সম্পর্কই তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট সম্পর্ক। আমি যে রাজনীতিতে চাই, আমি যে বাংলাদেশ দেখতে চাই, আর বিএনপি যে বাংলাদেশ দেখতে চাই, এই দুইটার মধ্যে তফাৎ। বিএনপির মূল সমস্যাটা যেটা হয়েছে, আমার সাথে তারেক রহমানের এট লেংথ আলাপ হয়েছে, দীর্ঘ সময় ধরে আলাপ হয়েছে। লাস্ট যে আলাপটা, মানে যেখানে আমাদের বিচ্ছেদটা হলো আর আমি তারেক রহমানকে কয়েকটা সাজেশন দিচ্ছিলাম ওই মিটিং এ, এবং আমার সাজেশনটা যদি উনি শুনতেন, তাহলে প্রবাবলি বিএনপির আজকের এই অবস্থাটা হয়। সেটা হচ্ছে যে বিএনপি যেটা চায়, আমি যেটা ওনার সাথে কথা বলে বুঝলাম, সেটা হচ্ছে যে এই যে একটা বিপ্লব হয়ে গেল, আমাকে যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে, বদল করতে হবে, এটা আগের রাষ্ট্র আর চালানো যাবে না, সেটা উনি মানতে নারাজ। উনি আগের সমস্ত ব্যবস্থা রাখবেন, আগের ব্যুরোক্রেসি, আগের প্রশাসন, আগের জুডিশিয়ারি, আগের সিস্টেম, আগের আইন, আগের সংসদ, সবকিছু আগের মতো। এবং কেন? সেটা হচ্ছে যে উনি ওই রাষ্ট্রটাকে বোঝেন, ওই আগের রাষ্ট্রটাকে বোঝেন। সেখানে শুধু শাসক বদল হবে, মানুষের ভাগ্যের বদল হবে। কিন্তু আমি তো শাসক বদলের জন্য আমরা লড়াই করেছি, জীবন দেয় আমাদের বাচ্চারা শাসন বদলানোর জন্য। আমি বুঝে গেলাম যে উনি এটা করবেন না, তখন তো তার সাথে থাকার আর কোনো উপায় নেই। আমি তো রাষ্ট্রকে বদল করতে চাই,
আমি তো নতুন একটা রাষ্ট্র চাই, আমি তো সিস্টেমটার বদল করতে চাই, আমি তো নতুন একটা সিস্টেম চাই, আমি তো আবার সেই একই জিনিস, একই দুর্নীতি, একই প্রশাসন, একই পুলিশ, একই নিপীড়ন, একই গুম খুন, ওইটা তো আমি চাই না। তাহলে ওইটা বদলের জন্য ওনার ওনার চিন্তা কি? ওনার কোনো চিন্তা নেই। আমি এবার বলি ওনাকে আমি আসলে কি কি সাজেশন দিছিলাম। প্রথম সাজেশনটা ছিল যে দেখেন আপনি 4 দলকে রিভাইভ করেন, 4 দলকে রিভাইভ করেন, ডাকেন সবাইকে, দেখে আপনি 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 জাতির বিবেক হন। আপনার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আপনি ক্ষমতার উপরে চলে যান। আপনি 4 দলকে ডেকে এটাকে রিভাইভ করে আপনি বলেন যে আপনারাই চালান, আমার দল আপনাদেরকে সমর্থন দিবে, আমি আপনাদেরকে সাপোর্ট, দেশ আপনারা চালান, আমরা একসাথে দেশ চালাই। আমাকে সামনে নিতে হবে না, আমি পিছনে থাকি, আমি পিছনে থেকে আপনাদেরকে সাপোর্ট। এই কথাটা যে লিডার বলবে তাকে ছাড়বে, তার অনুসারী না ছাড়বে না। আমি তো আমার লিডারশিপটাকে এস্টাবলিশ করতে পারি। আমি আর একটা সাজেশন দিয়েছিলাম ছাত্র দলকে ডিসলভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য, কারণ ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নেই, ফ্রেশ ব্লাড নেই, এই সংগঠন তো চলবে না, এই সংগঠন থাকবেও না। তাহলে আমাকে ছাত্রদলকে রিভাইভ করার জন্য কি করতে হবে? আমি বলছিলাম যে আপনাদের সবাই ছাত্রদল সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে হবে। গণসংগঠন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারই গণসংগঠন হলো, যারা ছাত্রদল করতে আসে, বিএনপি যারা করতে আসে, বিএনপি মনা যারা, তারা ছাত্রদল করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আপনার দলের লোকের, ছাত্র দলের একটা বেটার কন্ট্রোল থাকে, আর আপনিও ওইখান থেকে রিক্রুট করতে পারবেন আপনার লোকদের, বিএনপির লোকদেরকে আপনি ওখান থেকে রিক্রুট করতে পারবেন। তাহলে একটা স্ট্রং ছাত্র শিবিরের পাশাপাশি আর একটা স্ট্রং ছাত্র সংগঠন আমরা পেতাম। মানে সেটাও শুনলেন না। মানে বিষয়টা হচ্ছে একটা নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের পরে আমরা ক্ষমতায় যাব, দ্যাটস ইট। তাহলে এত 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 24 হলো কেন? জুলাই বিপ্লব হলো কেন? এত বাচ্চার রক্ত দিল? মানে এখন বিএনপির প্রোগ্রাম গুলো দেখে কোথাও এই বিপ্লব আছে? এই কার্ড দিব, ওই কার্ড দিব, সেই কার্ড দিব, কার্ডের পরে কার্ড। তো তার সাথে তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট করার কোনো জায়গা নেই, কোনো জায়গা। এবং তারপর থেকে আমি তখনই বুঝে গেছি যে এই দল আসলে ক্ষমতা আসতে পারবে না। কারণটা হচ্ছে যে বিপ্লবের পরে তো একটা দেশের মানুষের জনমানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষের চিন্তা চেঞ্জ হয়ে যায়, মানুষের ভাবনা চেঞ্জ হয়ে যায়, অ্যাসপিরেশন চেঞ্জ হয়ে যায়, আকাঙ্ক্ষা চেঞ্জ হয়ে যায়, স্বপ্ন চেঞ্জ হয়ে যায় একটা বিপ্লবের পর। ওইটাকে বিএনপি আর ধারণ করতে পারবে না, পারেও নি, পারলেও না। এবং সেটা আগামী 12 তারিখে বোঝা যাবে যে বিএনপি নিজেকে মনে করতেছে 200-র বেশি আসনে জিততে, হ্যাঁ, কুজার চিত হয়ে শোয়ার সব, ভূমিধ্বস পরাজয় হবে, এমন এমন পরাজয় হবে যেটা তারা কল্পনাও করেন, এমনকি আমরাও কল্পনা করতে পারতেছি না কি পরাজয় হবে। এই পরাজয়ের মুখে দাঁড়াচ্ছে। আমি আগের প্রসঙ্গটায় আসি, মানে আমি প্রত্যেককে চিন্তা করতে বলবো যে ধরেন আপনি তারেক রহমান, এবং খোদা না করুক আপনার মা এরকম একটা অবস্থায় একটা হসপিটালে, এভার কেয়ার হসপিটালে এইভাবে অচেতন অবস্থায় আইসিইউ আছে, আপনি কি করতেন? লন্ডন থেকে ফিরলেন, কি করতেন? নেক্সট কাজটা কি হতো বলেন, নিজে চিন্তা করুন। আমার কথা ভাবতে হবে না, আমার কোনো সাজেশন শোনার দরকার। আমার মা হলে আমি নামার পরে ওইখান থেকে হেলিকপ্টার নিয়ে এভার কেয়ারে যেতাম। এভার কেয়ারে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার ছাদের উপরে একটা জায়গা আছে, গোল জায়গা, দেখেন ওটা কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ওখানে তৈরি করা হয়েছে। এভার কেয়ারেই ল্যান্ড করা যায় হেলিকপ্টার। আমি ওখানে নেমে ইমিগ্রেশন শেষ করে আমি এভার কেয়ারে যে ল্যান্ড করতাম, আমি মাকে দেখতাম, আমার মায়ের সাথে দেখা হয়ে যেত। তারপরে আমি হেলিকপ্টারে করেই এসে আমার ইয়ের জায়গাতে নামতাম, জনসভার জায়গাতে নামতাম, জনসভা করতাম। আমি একজন পলিটিক্যাল লিডার, মানুষজন আমাকে দেখতে চায়, কথা শুনতে চায়, আমি ওখানে নামতাম, কথা বলতাম। কোনো সময়ের কোনো সমস্যা হতো না, তাড়াতাড়ি হতো, এটা অনেক তাড়াতাড়ি হতো, এফিসিয়েন্ট হতো। সেটা তো করবে না, কি করা হলো? স্পেকটাকল,
প্রচুর আর্মি, হাজার হাজার আর্মি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাপ রে বাপ। এরকম সিকিউরিটি ট্রাম্পও পায়।